হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমিত স্যার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ WBCS, যেটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি, তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হিস্ট্রি সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আজ আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস করছি। এই ক্লাসটাতে আমরা হিস্ট্রি সম্পর্কে ছোট্ট গল্প করব, ইতিহাসের সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং WBCS প্রিলি এবং মেন্সে কত নম্বর হিস্ট্রি কোশ্চেন আসে এবং সেটা কেমন ধরনের আসে সেটা নিয়ে আলোচনা করব। এবং এর সমান্তরালে আমরা ইতিহাস লেখার উপাদান নিয়ে সম্পর্কেও আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। চলো, আমাদের ছোট্ট ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাস, হিস্ট্রির ফার্স্ট ইন্ট্রোডাকশন। দেখো, আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভে জিকের একটা বড় পার্ট হিসাবে যে সাবজেক্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই সাবজেক্টটার নাম হচ্ছে হিস্ট্রি। তাহলে এত বড় সিলেবাস, আমরা এত বড় টপিক, যারা আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি না, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও যারা আসছে তাদেরও একটু অসুবিধা হয় অবশ্যই, এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের হিস্ট্রিটা তারা কিভাবে কমপ্লিটলি টোটালি পড়বে, মুখস্থ করবে? একদমই নয়, মুখস্থ করার সময় নয় বা সময় নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে শর্ট মেথডে, শর্ট ওয়েতে আমরা হিস্ট্রি গল্পের মাধ্যমে আলোচনা করতে পারি, সেইগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তবে আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে আমরা হিস্ট্রির যে টপিকগুলো বা যে সম্পর্কে আলোচনা করব সেটা করব। আর নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করব, গল্প করব, এবং গল্পের মধ্যে থেকে কিভাবে কোশ্চেন আসবে সেটা কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করবো আমি। এছাড়াও আমার কিছু নোটস আমি প্রোভাইড করব, তোমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা তোমাদের সেই নোটটা কিন্তু প্রোভাইড করবে। তো চলো, আর দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আমরা আলোচনা করি। ইতিহাস, এই সম্পর্কে কিন্তু অনেক মানুষের মনে অনেক রকম কোশ্চেন আসে, বা স্টুডেন্ট বা ছাত্র বয়সে কিন্তু আসে। সেটা কি না, বলছি ইতিহাস হচ্ছে একটা নিছক গল্প কথা। ইতিহাস মানে হচ্ছে গল্প লেখা, গল্প লিখে যাও, গল্প লিখে যাও, ইতিহাস তৈরি হবে। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সত্য কথা নয়। এটা সম্পূর্ণ কেন বলবো, এটা কিন্তু একেবারেই সত্য কথা নয়। তাহলে এই সম্পর্কে বা যদি এই মতবাদ সম্পর্কে আমাকে ভ্রান্ত প্রমাণিত করতে হয়, তাহলে কিন্তু আমাদের ইতিহাস লেখার উপাদান নিয়ে আলোচনা করতে হবে। দেখো, আমরা জানি যে ভারতীয়রা কিন্তু দীর্ঘদিন পরাধীন ছিল ব্রিটিশদের জায়গায়। ফলে ভারতীয়দের সংস্কৃতি, সভ্যতার কালচারের মানে মিশ্রণের ফলে ভারতের সংস্কৃতি কিন্তু অনেকটাই কি বলবো ব্যাহত হয়েছে, বা অনেকটাই কিন্তু সংস্কৃতির অপচয় ঘটেছে ব্রিটিশদের হাত ধরে। এই অবস্থাতে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে দেখব ভারতীয়দের মধ্যে ইতিহাস লেখার প্রবণতাটা কিন্তু তেমনভাবে কিন্তু প্রথম দিকে আমরা লক্ষ্য করতে পারি না। তাহলে অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, তাহলে স্যার কলহনের রাস্তরঙ্গিনীকে আমরা ভারতের প্রথম ইতিহাস বই বলি কি করে? যদি আমরা সেই সম্পর্কে ডিসকাস করি, তাহলে দেখতে হবে যে বহু লেখক, সভাকবিরা তোমার রাজার সম্পর্কে কিন্তু অনেক তথ্য লিখে গেছেন, অনেক বইগুলো লিখে গেছেন, কিন্তু সেটা কিন্তু সর্বাংশে সঠিক নয়। তুমি ভাবো না, যদি রাজার এগেনস্টে কোনো প্রধানমন্ত্রী বা কোনো মানুষ যদি কুকথা লেখে, তাহলে রাজা কি ছেড়ে কথা বলবে? নিশ্চয়ই বলবে না। তাহলে তারা অনেক সময় কিন্তু সত্য কথা কি ব্যক্ত করতে পারেনি। তাই ইতিহাস লেখার উপাদান ঠিক অন্যরকম ভাবে আমরা একটু ব্যাখ্যা করবো, আলোচনা করবো। তাহলে আজকে আমরা প্রথমে দেখে নিই যে হিস্ট্রি এই শব্দটার উৎপত্তি কোথা থেকে আমাদের কাছে আসছে। বোর্ডে আমি ছোট্ট একটা ওয়ার্ক করেছি, তুমি এটা দেখে নিতে পারো। দেখো, হিস্ট্রি শব্দটির জন্ম যদি আমরা বলি, তাহলে কিন্তু এই যে হিস্টোরিয়াটা দেখতে পাচ্ছ, এই যে হিস্টোরিয়া, এই হিস্টোরিয়া থেকে কিন্তু এসছে হিস্ট্রি শব্দটি। তাহলে তার মানেটা কি বলছে? তার মানে হচ্ছে এনকোয়ারি। এই কথাটি প্রথম যিনি ব্যবহার করেন বা উত্থাপন করেন, তার নাম হচ্ছে হেরোডোটাস। এবং আমরা সবাই জানি হেরোডোটাসকে আমরা কি বলি না, ইতিহাসের জনক বলি। তাহলে হেরোডোটাসের হাত ধরে আমরা হিস্ট্রি শব্দটির জন্ম হয়েছে বলে প্রথমে আমরা জ্ঞান লাভ করলাম। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমরা ইতিহাসে কিন্তু যুগ বিভাজন নিয়ে আলোচনা করব। দেখো, আমি 3টে যুগের কথা ব্যাখ্যা করেছি বা লিখে রেখেছি। দেখো, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, একটা হচ্ছে হিস্ট্রি। তাহলে প্রি হিস্ট্রি কাকে বলছি? আমরা বাংলায় কিন্তু একটা শব্দ পড়েছি যার নাম হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ, পরিচিত? তাহলে এইটারই একটা ইংরেজি শব্দটা হচ্ছে প্রি হিস্ট্রি। কাকে বলি আমরা প্রি হিস্ট্রিটা? বলছে যে যুগে ইতিহাস লেখার জন্য কোনো লিখিত উপাদান পাওয়া যায় না।
কি বললাম, যে যুগে ইতিহাস লেখার জন্য কোনো লিখিত উপাদান পাওয়া যায় না কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যায়। তাহলে উপাদানকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি আগে আমরা জেনে নিই। তাহলে উপাদান হচ্ছে দুটো, একটা হচ্ছে সাহিত্যিক উপাদান আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে আপাতত এটা মনে রাখো, পরে আমি ডিসকাস করছি। তাহলে প্রি হিস্ট্রি কাকে বলছি আমরা, যে যুগে ইতিহাস লেখার জন্য কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, ঐতিহাসিককে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরে ভিত্তি করে ইতিহাসটা লেখা হয়ে থাকে, লিখে থাকেন। তাহলে সেই ইতিহাসটাকে আমরা বলছি প্রি হিস্ট্রি বা প্রাগ ঐতিহাসিক যুগ। তাহলে এটা বুঝতে সুবিধা হয় যদি আমি তোমাকে একটা উদাহরণ দিই, একটা ইতিহাসের টপিক নিয়ে উদাহরণ দিই। তাহলে প্রি হিস্ট্রি আমরা কাকে, কোন যুগটাকে বলছি, যেমন হচ্ছে বলছি আমরা স্টোন এজকে, প্রস্তর যুগকে বলছি। তুমি চিন্তা করে দেখো, আমরা যদি প্রস্তর যুগ যখন পড়েছি, আমরা কিন্তু কোনো লিখিত উপাদান পাইনি। আমরা গুহার গায়ে কি দেখেছি, মানুষের বিভিন্ন ছবি পেন্ট করা রয়েছে, যেমন উদাহরণ ভীমবেটকাকে পড়েছি তো। তাহলে সেই যুগের ইতিহাসটাকে আমরা কিন্তু প্রি হিস্ট্রি বলতে পারি। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখবো তার নাম হচ্ছে প্রোটো হিস্ট্রি। তাহলে এই প্রোটো হিস্ট্রি মানে এটা কি, প্রায় ঐতিহাসিক যুগ। কাকে বলছি আমরা, এই যুগে ইতিহাস লিখতে গিয়ে, মানে এই যুগে আমরা ইতিহাস লিখতে গিয়ে লিখিত উপাদানও পাই, আবার প্রত্নতাত্ত্বিক উপাদান পাই। কিন্তু সমস্যাটা কি বলতো, এই যে লিখিত উপাদানটা রয়েছে, এই লিখিত উপাদানটা কিন্তু পাঠোদ্ধার করা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সম্ভবপর হয়নি। তাই এই যুগে ইতিহাস লেখার মানে লিখতে হয়েছে আমাদের অনুমানের উপরে ভিত্তি করে। তাহলে এই যুগটাকে আমরা বলছি কি, প্রায় ঐতিহাসিক যুগ। তাহলে এই দুটো যুগের মধ্যে বেসিক পার্থক্যটা কি হলো, এই যুগে আমরা লিখিত উপাদান পাই না, আর এই যুগে আমরা লিখিত উপাদান পেয়েছি। এই যুগে লিখিত উপাদান আমরা পাচ্ছি না, পাঠোদ্ধারের কোনো প্রশ্নই নেই, আর এখানে পেলেও আমরা পাঠোদ্ধার করতে পারছি না। তাহলে এই যুগে একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। যেমন সিন্ধু সভ্যতা। আমরা দেখো সিন্ধু সভ্যতাতে অনেকগুলো লিপি আবিষ্কার করেছি, কিন্তু লিপিগুলো কি আমরা পাঠোদ্ধার করতে পেরেছি এখনো পুরো? বোঝা গেল? তাহলে এইটাকে আমরা বলছি প্রোটো হিস্ট্রি ফেজ। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে হিস্ট্রি। তাহলে হিস্ট্রিটা কি, সময়বর্তী ঘটনাবলীকে আমরা সাজাচ্ছি। অর্থাৎ এখন আমরা যে কমপ্লিট পাচ্ছি, অর্থাৎ এইখানে আমরা লিখিত উপাদান পাচ্ছি, প্রত্নতাত্ত্বিক উপাদান পাচ্ছি, মানে দুটোই পাঠোদ্ধার, লিখিত উপাদান পাঠোদ্ধার করতে পারছি। এবং সি কার্বন, রেডিও কার্বন 14 ইতিহাসের একটা যন্ত্রের নাম তোমরা শুনেছ, যার মাধ্যমে সময়টাকে আমরা পরপর স্টেপ বাই স্টেপ সাজাতে পেরেছি। তাহলে এই হিস্ট্রিটাই আমাদের কাছে একটা বোধগম্য হিস্ট্রি হিসাবে পরিচিত হয়ে আসে। তাহলে এটাই হচ্ছে ইতিহাসের যুগ বিভাজন। এবার আমরা ইতিহাস পড়তে গিয়ে দুটো শব্দকে আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এডি। তাহলে এই যে লিখছি আমি বিসি, আরেকটা হচ্ছে এডি। তাহলে এই দুটো শব্দ যদি আমরা দেখি, তাহলে হচ্ছে বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট। অর্থাৎ ইতিহাস যদি আমরা দেখি, ইতিহাস তো আমরা কি বললাম, ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা। তাহলে ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা, তাহলে যদি আমরা পেছনের দিকে তাকাই তাহলে আমরা কত পেছনে যাব? তাহলে এর তো একটা সময় নির্ধারণ করার প্রয়োজন, যে আমি এত দূর অব্দি গিয়ে স্টপ করবো বা এত দূর অব্দি আমরা পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে পেছনে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিফোর ক্রাইস্ট শব্দটাকে আমরা ব্যবহার করে থাকি। বোঝা গেল? এরপর হচ্ছে এডি। তাহলে এটাকে আমরা হচ্ছে বলি খ্রিস্টাব্দ। মাথায় রাখতে হবে এই যে বিসি কথাটা, এটা কিন্তু সবসময় মাইনাসে রান করে, মানে বড় থেকে ছোট হয়। আমরা যদি পিছনে যাই তাহলে ধরো 10 গেল, 10 থেকে যদি আমরা আগে যাই আস্তে আস্তে, তাহলে আমরা 9, 8, 7 এইভাবে আসবো। সেই ক্ষেত্রে গেলে বিসি সবসময় মাইনাসে রান করছে, মাথায় রাখতে হবে, আর এডি হচ্ছে সবসময় প্লাসে রান করছে। ক্লিয়ার? এটা তোমরা জানো, তাও আমি একবার একটু বলে দিলাম। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রিটা কেন পড়বো। যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে দেখবো ইতিহাস মানে হচ্ছে অতীতের কোনো ঘটনাবলী। আর একটা চিন্তা করে দেখো, যদি অতীতের ঘটনাবলীর সঙ্গে আমরা ওয়াকিবহল না থাকি, তাহলে বর্তমানের স্টেপগুলো আমাদের ভুল হবে। আর বর্তমানের স্টেপ যদি ভুল হয়, তাহলে ভবিষ্যৎটা একবারে স্টেপ ভুল হতে বাধ্য। যেমন কোভিড-19 যেই সমস্যাটার জন্য সারা বিশ্বের মানুষ ভুগছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, তাহলে অতীতের বিভিন্ন মহামারী সম্পর্কে মানুষের জ্ঞান লাভ করতে হবে, যে কিভাবে সেই সময় মানুষগুলোকে বাঁচানো গিয়েছিল, তার পদক্ষেপগুলো কি কি ছিল। তাহলে তার উপরে ভিত্তি করে বর্তমানটা নির্ধারিত হবে। আর যদি বর্তমান ভুল নির্ধারিত হয়ে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতের আমরা আর পথ দেখতে পারবো না। ঠিক ইতিহাসও তেমন। তাহলে ইতিহাস হচ্ছে অতীতের ঘটনাবলী
যার থেকে আমরা জ্ঞান লাভ করে বর্তমানের পথে চলি এবং বর্তমানের দ্বারা আমরা ভবিষ্যতের পথকে মসৃণ করি। এই হচ্ছে আমাদের ইতিহাসের সংক্ষিপ্ত উদাহরণ, বা উদাহরণ বলতে পারো, বা এটাকে একটা সংজ্ঞা হিসেবে তোমরা আপাতত ধরে নিতে পারো। এবার আমরা আলোচনা করব ইতিহাসের উপাদান কি কি ভিত্তি করে ঐতিহাসিকরা ইতিহাস লিখেছেন। আগে আমরা বললাম ইতিহাসের উপাদানকে আমরা দুটো ভাগে জেনারেলি ভাগ করতে পারি। একটা নাম হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, আরেকটা হচ্ছে সাহিত্যিক উপাদান। তাহলে সাহিত্যিক উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি কি পড়ে সেটা বলি। যদি আমরা সাহিত্যিক উপাদানকে ভালো করে দেখি তাহলে দেখব যে তার মধ্যে আমাদের দেশীয় এবং বিদেশি সাহিত্য পড়ে যাচ্ছে। দেশীয় সাহিত্য বলতে কি বুঝছি আমরা? না, দেশীয় সাহিত্য বলতে আমরা যে জিনিসটাকে বুঝে থাকি সেটা হচ্ছে বৈদিক যুগের সাহিত্য, বেদ, বা কোনো যেমন কলহনের রাস্তরঙ্গী, যেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেটা আমরা আলোচনা করে বলতে পারে। এছাড়া আমরা যদি বৈদেশিক সাহিত্য বলি তাহলে আমরা বলবো যে ভারতের বিভিন্ন সময় কিন্তু বহু পর্যটকরা ভারতবর্ষে এসেছেন, তাহলে তাদের যে বিবরণ সমূহগুলো রয়েছে সেইগুলোকে বলতে পারি। ভারতে কে কে এসছেন, যেমন জওহরলাল নেহরু এসছেন, ইবন বতুতা এসছেন, অনেকে এসছেন, তাহলে তাদের বিবরণগুলো আমরা কিন্তু বৈদেশিক সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এবার আসি আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখবো প্রত্নতাত্ত্বিক উপাদানকেও আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। যেমন কি কি? নাম্বার 1, 1 নম্বরকে আমরা লিপিকে ভাগ করতে পারি। তাহলে লিপির অনেক রকম কিন্তু ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ লিপি লেখার উপরে নির্ভর করে লিপিগুলো নামকরণ করা হয়েছে। যেমন কোনো রাজা যদি দেয়ালের উপরে লিখে দেন তাহলে সেটাকে আমরা কিন্তু ওয়াল ইনস্ক্রিপশন বলতে পারি। যদি কোনো রাজা বা কোনো মানুষ যদি পটের গায়ে লেখেন তাহলে এটাকে আমরা বলি পট ইনস্ক্রিপশন। পাহাড়ের গায়ে লিখলে রক ইনস্ক্রিপশন বলি। অর্থাৎ এই কথাগুলোকে আমরা ইনস্ক্রিপশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা পড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনস্ক্রিপশন সম্পর্কে আলোচনা করব, যেগুলো থেকে পরীক্ষায় ভাইটাল কোশ্চেন আসে। কিন্তু আজকে জাস্ট আমরা গল্প করছি, তাই আমরা কোনো কোশ্চেন বা কোনো হেডেক নিয়ে আলোচনা করতে চাইছি না বা করছি না। এবার আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে আর কি হতে পারে লিপি ছাড়া? কয়েন্স থাকতে পারে। দেখো, ইতিহাস লেখার জন্য কয়েন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বা একটা উপাদান, যার দ্বারা আমরা কিন্তু সময় নির্ধারণ করতে পারি সঠিকভাবে। তাহলে এই হচ্ছে আমাদের ইতিহাস লেখার উপাদান। তাহলে এখন থেকে তোমরা নিশ্চয়ই বলতে পারো বা বলতে পারবে ইতিহাস কোনো গল্প কথা নয়, উপাদানের উপরে ভিত্তি করে ইতিহাস লেখা হয়ে থাকে। বোঝা গেল? এবার আমরা বলি ইতিহাসের অ্যাপ্রোচ। ডব্লিউবিসিএস মেন্সে আমরা হিস্ট্রির অ্যাপ্রোচ সম্পর্কে বা হিস্ট্রির অ্যাপ্রোচের একটা টপিক রয়েছে, সেটা আমরা ডিসকাস করবো ঠিক সেই সময়, বা যখন আমি হিস্ট্রি পড়াবো পরপর সেই সময় আমরা ডিসকাস করবো। তাহলে আপাতত অ্যাপ্রোচ সম্পর্কে বলি। তাহলে অ্যাপ্রোচ সম্পর্কে না বললে ইতিহাসটা কোথা থেকে এসছে বা ইতিহাসটা কিভাবে লেখা শুরু হয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের সঠিকভাবে আমরা ট্যাগলাইন দেখাতে পারবো না। তাহলে হিস্ট্রির অ্যাপ্রোচ যদি বলে, ইতিহাসের অ্যাপ্রোচ দেখি, তাহলে দেখবো ব্রিটিশদের হাত ধরেই কিন্তু হিস্ট্রির লেখাটা স্টার্ট হচ্ছে। সেই জন্য ইতিহাসের অ্যাপ্রোচকে প্রথমত আমরা যে ভাগে ভাগ করতে পারি সেটাকে আমরা বলে থাকি কলোনাইল হিস্ট্রি। তাহলে কলোনাইল হিস্ট্রি মানে কি? বাংলাতে আমরা যাকে বলে থাকি ঔপনিবেশিকবাদের ইতিহাস। তাহলে সেটা কি বলছে? ব্রিটিশরা যে ভারতে এসছে, যে ইতিহাসের বিষয়বস্তুটা আমি বলছি, এই ভারতবর্ষে যে ব্রিটিশরা এসছে তা ভারতীয়দের অনেক পুণ্যকর্মের ফল। এই জন্য সভ্য জাতির একটা শাসন ব্যবস্থা তারা পেয়েছে, এটা আলোচনা করা হয়েছে। অর্থাৎ যে ইতিহাসে ব্রিটিশ শাসন, ব্রিটিশদের সংস্কৃতি ইত্যাদিকে উচ্চে তুলে ধরা হয়েছে ভারতীয়দের তুলনায়, সেই রকম ইতিহাসকে আমরা বলে থাকি ঔপনিবেশিকবাদের ইতিহাস বা কলোনাইল হিস্ট্রি। এবার আমরা যে এই ইতিহাসের ধারাটা চলার সঙ্গে সঙ্গে অনেক কিছুদিন পরে আমরা ইতিহাসের আরেকটি ধারার জন্ম হতে দেখি, যাকে আমরা বলি ন্যাশনালিস্ট হিস্ট্রি। আর এই ধারার ইতিহাস যারা লিখেছেন তাদের আমরা ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান হিসাবে চিহ্নিত করে থাকি। তাহলে কলোনাইল হিস্ট্রি যারা লিখেছেন তাকে কলোনাইল হিস্টোরিয়ান বলি, আর যারা আমাদের ভারতীয় মানে অর্থাৎ ন্যাশনাল হিস্ট্রি লিখেছেন তাদের আমরা ন্যাশনাল হিস্টোরিয়ান বলতে পারি। তাহলে এই হিস্ট্রিটা কেমন? এই হিস্ট্রিটার যদি আমরা অ্যাপ্রোচটা আলোচনা করি তাহলে বলবো যে এই ইতিহাসটা সম্পূর্ণ ঔপনিবেশিকবাদের উল্টো কথা বলছে। অর্থাৎ তারা বলতে চাইছে যে ভারত আগে ভালো ছিল, ভারতীয়রা আগে ভালো ছিল, ভারতীয়দের সংস্কৃতি আগে অনেক উন্নত ছিল, ব্রিটিশরা এসে তাদের সংস্কৃতির অপচয় ঘটিয়েছে, সংস্কৃতি নষ্ট করেছে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তারা কিন্তু আলোচনা করছে। তাহলে এই হচ্ছে দুটো অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্সিয়েট।
স্বাধীনতার পরে ইতিহাসের অনেকগুলো অ্যাপ্রোচের কিন্তু জন্ম হয়েছে বা অনেক ধারায় ইতিহাসটা বর্ণিত হয়েছে, আর প্রত্যেকটি ধারার ঐতিহাসিকদের আমরা সেই ধারার ঐতিহাসিক হিসাবে চিহ্নিত করছি। তাহলে কি কি ধারা ইতিহাসগুলো হচ্ছে, তাহলে তেমন বলতে গেলে আমাদের বলতে হবে সোশ্যাল হিস্ট্রি, ইকোনমিক হিস্ট্রি, কেমব্রিজ হিস্ট্রি, মার্কসিস্ট হিস্ট্রি, অ্যান্টিকুইটি হিস্ট্রি, আর্ট হিস্ট্রি, টেকনোলজিক্যাল হিস্ট্রি, ঠিক আছে, এনভায়রনমেন্টাল হিস্ট্রি, একাধিক ধারায় কিন্তু ইতিহাসের অ্যাপ্রোচটা বিস্তৃত হয়েছে। তাহলে এটা আমরা পরে যখন মেন্সের ক্লাস করবো সেই সময় আমরা আলোচনা করবো, আরো ডিসকাস করবো, আরো ব্রিফলি আমরা ডিসকাস করবো। এবার বলি আমাদের হিস্ট্রি সিলেবাস। তা যদি সিলেবাস দেখি আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে হিস্ট্রি সিলেবাসটা কিন্তু মোটামুটি একই, কিন্তু কোশ্চেনের ধারাটা বা কোশ্চেনটা যেভাবে আসে সেটা কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও আলাদা হয়ে থাকে। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে তো অবশ্যই হয়ে থাকে। তাহলে হিস্ট্রি সিলেবাসটা যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের প্রিলিতে কিন্তু হিস্ট্রি সিলেবাস বা মেন্সের আমরা হিস্ট্রি সিলেবাসটা কিন্তু শুধুমাত্র ভারতীয় হিস্ট্রিটাকে আমাদের পড়তে হবে। যদি অপশনাল নাও, হিস্ট্রি অপশনাল নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউরোপিয়ান হিস্ট্রিটা তোমাকে পড়তে হবে। মনে মনে ভাবছো ইউরোপিয়ান হিস্ট্রি, ভারতের হিস্ট্রি এত কঠিন, তাহলে ইউরোপিয়ান হিস্ট্রি কেমন হবে, তাই তো? যদি অপশনাল নাও তাহলে ইউরোপিয়ান হিস্ট্রিটা অনেক বেশি সহজ সাধ্য লাগবে যদি আমরা ঠিক করে বড়ুয়া করি, ঠিক করে বোঝাতে পারি তোমাকে। যাই হোক, সেটা আমরা পরে আলোচনা করছি। আজকে আমরা সিলেবাসটা নিয়ে আগে একটু বলে দিই। তাহলে হিস্ট্রির সিলেবাসটা হচ্ছে পুরোটা ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ যদি আমরা ইন্ডিয়ান হিস্ট্রি বলে ছেড়ে দিই তাহলে আবার সমস্যা আছে, বুঝতে অসুবিধা হবে, কারণ ইতিহাস বই মানে অনেক বড় সিলেবাস, অনেক টপিক থাকে। তাহলে বোঝার সুবিধার জন্য, পড়ানোর সুবিধার জন্য আমরা হিস্ট্রির টপিকগুলোকে বা হিস্ট্রি সিলেবাসটাকে আমরা তিনটে ওয়েতে ভাগ করে নিতে পারি। তাহলে প্রথম ওয়েটা হচ্ছে আমাদের এনসিয়েন্ট হিস্ট্রি, যেটাকে আমরা প্রাচীন যুগের ইতিহাস বলি। এরপরে আমরা যে 2 নম্বর যে ধারাটা দেখবো, 2 নম্বর যে টপিকটা বা সিলেবাসটা পদ দেখবো, সেটা হচ্ছে মধ্যযুগের ইতিহাস। এরপরে 3 নম্বর হচ্ছে আধুনিক যুগের ইতিহাস। তাহলে এনসিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন, এই তিনটে ধারাটায় যদি বা তিনটে ওয়েতে আমরা পড়ি হিস্ট্রি, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথা নেই। তাহলে এনসিয়েন্টের মধ্যে আমাদের কি কি রয়েছে আর সেটা আলোচনা করি। এনসিয়েন্ট হিস্ট্রি আমরা ফার্স্ট স্টার্ট করে থাকি যেখান থেকে, সেটা হচ্ছে প্রি হিস্টোরিক্যাল ফেজ। এই যে আমরা পড়েছি, মানে প্রস্তর যুগ থেকে আমরা পড়াবো। প্রস্তর যুগ সম্পর্কে পড়াতে পড়াতে আমরা ভারতবর্ষের সেকেন্ডে যাব হচ্ছে ভারতবর্ষে একটা উন্নত শহর কেন্দ্রিক সভ্যতার দিকে, যার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। অর্থাৎ অনেক কিছু দেখতে পাবো, পড়াতে পড়াতে আমরা আলোচনা করবো বা অনেক কিছু দেখাবো যেগুলো এখনো কিন্তু আমরা সিন্ধু সভ্যতা থেকে ধার করে নিয়ে ব্যবহার করছি এবং বলছি এগুলো হচ্ছে আমরা তৈরি করেছি, কিন্তু না, ইতিহাস বলছে সেগুলো সেই যুগে ব্যবহৃত হয়ে এসছে, সেই পদ্ধতি সেই যুগে চালু হয়েছে, আমরা সেটার অনুকরণ করছি আধুনিক পদ্ধতির দ্বারা। বুঝতে পারলাম? তাহলে 2 নম্বরে আমরা সিন্ধু সভ্যতা পড়বো। তা সিন্ধু সভ্যতার একাধিক কেন্দ্র পড়ার পর আমরা দেখবো সিন্ধু সভ্যতা ধ্বংস হচ্ছে। মাথায় রাখতে হবে, রক্ষণশীলতা সময়ের সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা পতন অনিবার্য। ইতিহাস কিন্তু বারবার দেখিয়েছে। অর্থাৎ এখন আমরা লকডাউন, বাড়িতে বসে আছি, তা বলে কি আমরা পড়বো না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নতুন পদ্ধতি ইউজ করতে হচ্ছে। সেরকমই সিন্ধু সভ্যতা অনুকরণ করেনি বা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা আমরা এই সভ্যতার পতন হতে দেখি এবং একটি নতুন গ্রাম্য সভ্যতার জন্ম হতে দেখি, যেটার নাম হচ্ছে বৈদিক সভ্যতা, একটা গ্রামকেন্দ্রিক সভ্যতা। বৈদিক যুগের একাধিক জিনিস কিন্তু আমরা এখনো ব্যবহার করে আসছি, মন্ত্র থেকে শুরু করে যাগযজ্ঞের পদ্ধতি থেকে আমরা ব্যবহার করে আসছি। তাহলে বৈদিক যুগটা আমরা আলোচনা করতে গিয়ে আমরা আর্যদের ইতিহাস পড়বো, বেদের কথা পড়বো এবং বৈদিক যুগকে 2 ভাগে ভাগ করবো। এবং এই বৈদিক যুগে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে দেখবো প্রথমটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, পরবর্তীকাল হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। কিন্তু ইতিহাস আমাদের প্রতিবাদ করতে শেখায়, ইতিহাস আমাদের প্রতিবাদের ভাষা। তাহলে সেই ক্ষেত্রে যখনই সমাজে অপসংস্কৃতি, সমাজে যখন কুসংস্কৃতি মানুষকে গ্রাস করছে, তখন একাধিকবার কিন্তু ইতিহাস বিদ্রোহের কথা দেখিয়েছে। সেরকমই আমরা বৈদিক যুগে বৈদিক যুগের পরবর্তীকালে আমরা প্রথম একটা প্রতিবাদী ধর্ম আন্দোলন দেখব। তাই 3 নম্বর টপিকে এসে আমরা প্রতিবাদী ধর্মগুলো সম্পর্কে আলোচনা করব, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। বোঝা গেল? এরপরে যদি আমরা প্রাচীন যুগের ইতিহাস দেখি, তাহলে এবার আমরা চলে যাব হচ্ছে রাজতন্ত্র কেন্দ্রিক বা রাজবংশ কেন্দ্রিক ইতিহাসে।
তাহলে রাজবংশ কেন্দ্রিক ইতিহাস পড়াতে গেলে প্রথমে আমাদের উত্তর ভারতের বেশ কিছু শব্দের সঙ্গে তোমাকে পরিচিত করাতে হবে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদের পর থেকে আমরা ভারতে একাধিক ছোট বড় রাজবংশের উৎপত্তি হতে দেখছি, যেমন প্রথম হজাঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ, এছাড়াও একাধিক আছে। তাহলে মৌর্য বংশে যখন যাচ্ছি আমরা মৌর্য বংশ সম্পর্কে এবার জানবো বা পড়বো, যেখান থেকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক বারবার কোশ্চেন এসছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, সেটা হচ্ছে অশোক সম্পর্কে। তো এই অশোক হচ্ছে মৌর্য যুগের মধ্যে অন্তর্ভুক্ত। তা অশোকের পরে বা মৌর্য যুগের পরে আমরা দেখবো হচ্ছে শুঙ্গ বংশ, এবং শুঙ্গ বংশের পরে ভারতে একাধিক বা আমরা বৈদেশিক আক্রমণ দেখবো, যার মধ্যে একটি আমাদের খুব ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে ইন্দ্রগ্রীক। প্রায় প্রত্যেক বছরই যদি আমরা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন আলোচনা করি বা দেখি, তাহলে দেখবো একটা কোশ্চেন কিন্তু বহুবার রিপিট হয়েছে, সেটা হচ্ছে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কে প্রচলন করলো। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে আমাদের ইন্দ্রগ্রীক। ইন্দ্রগ্রীকের পরে আমরা কুষাণদের হিস্ট্রি পড়বো। কুষাণদের পরে আমরা চলে যাব হচ্ছে গুপ্ততে, এবং গুপ্তের পরে পরবর্তী গুপ্ত, ও অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে মৌর্যের সঙ্গে পরবর্তী মৌর্য আমরা আলোচনা করব কিন্তু। তাহলে এনসিয়েন্ট হিস্ট্রি সিলেবাসটা কি দাঁড়াচ্ছে? এনসিয়েন্ট হিস্ট্রি সিলেবাসটা দাঁড়াচ্ছে হলো, যেখানে আমরা স্টার্ট করছি হলো একদম স্টোন এজ থেকে গুপ্ত যুগ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের বিষয়বস্তু, যেগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে আমরা এবার মধ্যযুগ সম্পর্কে আলোচনা করব। মধ্যযুগ বলতে আমরা সুলতানি যুগকে চিহ্নিত করি। তা সুলতানি যুগটা কি? সুলতানি যুগ বলতে হিসাবে আমরা 5টা রাজবংশকে বলি। একটা হচ্ছে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, তাই তো? কিন্তু শুধু ডব্লিউবিসিএস এই 5টা বংশ পড়লে কিন্তু আমাদের হচ্ছে না। এর আগে আমরা সুলতানি যুগ পড়ানোর আগে প্রি সুলতানি ফেজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ 711 থেকে 12 সালে মোহাম্মদ বিন কাসিমের ভারতবর্ষের আক্রমণ থেকে আমরা কিন্তু মধ্যযুগের ইতিহাসের টপিকগুলো আলোচনা করতে পারি বা করব। এখানে আমরা সুলতান মাহমুদকে পড়ব, এখানে আমরা মোহাম্মদ ঘড়িকে পড়ব, তারপরে আমরা দাস বংশতে আসবো। তা সুলতানি যুগ শেষ হয়ে যাবার পর, অর্থাৎ 5টা বংশ শেষ হয়ে যাবার পর আমরা মুঘল নিয়ে আলোচনা করবো, মুঘল যুগ সম্পর্কে আলোচনা করবো। কিন্তু মুঘল যুগটা এত বড়, তা বোঝার সুবিধার জন্য আমরা মুঘল যুগকে জেনারেলি 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ববর্তী মুঘল, আরেকটা হচ্ছে পরবর্তী মুঘল। অর্থাৎ বাবর থেকে শুরু করে যদি আমরা ঔরঙ্গজেব পর্যন্ত পড়াই, তাহলে সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী মুঘল। ঔরঙ্গজেবের পরবর্তী কাল থেকে আমরা দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত যদি পড়াই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো পরবর্তী মুঘল। এছাড়াও আমরা যেগুলোকে আলোচনা করবো সেক্ষেত্রে হচ্ছে শিবাজি আমরা দেখবো, শিবাজিকে আমরা দেখবো, টিপু সুলতান দেখবো। এই টপিকগুলো কিন্তু আমরা মধ্যযুগের মধ্যে অন্তর্ভুক্ত করাচ্ছি। ঠিক এই মুঘল যুগের সময় থেকে ভারতে আস্তে আস্তে ইংরেজদের কিন্তু আগমন হওয়া শুরু হচ্ছে। অর্থাৎ এবার থেকে এর পরবর্তীকালে আমরা ব্রিটিশ যুগ নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা আধুনিক যুগ বলি। দেখো আধুনিক যুগ একটা বড় চ্যাপ্টার, বিশাল বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে আমরা কিভাবে সহজ হইতে পড়তে পারি, তো সেক্ষেত্রে আমরা যদি বলি আধুনিক যুগের সিলেবাসটা কোথা থেকে স্টার্ট হচ্ছে। দেখো ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। কোনো ঐতিহাসিক মনে করছেন যে আধুনিক যুগের সিলেবাস বা আধুনিক যুগ শুরু হয়েছে 1857 সাল থেকে, আবার কেউ বলছে 1757 সাল থেকে। তাহলে এই ক্ষেত্রে বিতর্কে না গিয়ে যদি আমরা ব্রিটিশ পর্ব নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের অসুবিধা হওয়ার কারণ নেই। তা ব্রিটিশ পর্ব যেখান থেকে আমরা বলি, তাহলে সেটা আমরা কিন্তু 1757 পলাশী যুদ্ধের মাধ্যমে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থাটা আমরা দেখি, সেখান থেকে আমরা আধুনিক যুগের সূত্রপাত হিসেবে ধরে নিতে পারি। তাহলে এটাও যদি আধুনিক যুগের সিলেবাসটাকে শর্ট ওয়েতে পড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমার মতে 3টে ভাগে ভাগ করলে তোমাদের সুবিধা হবে। তাহলে কি কি? প্রথমে আমরা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে দেখব, অর্থাৎ তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমনের পর থেকে তারা কিভাবে ভারতবর্ষকে শাসন করেছে সেইগুলোকে দেখব, অর্থাৎ বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখবো এগুলো। তাহলে কি কি পোস্ট হতে পারে? প্রথমটা হচ্ছে গভর্নর অফ বেঙ্গল, বাংলার গভর্নর। তারপর একটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বাংলার গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের গভর্নর জেনারেল। এবং সবার যেটা দেখবো সেটা হচ্ছে ভাইসরয়। এই চ্যাপ্টারগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন তথা সেই সময়কার গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করবো। যেমন উদাহরণ দিই, কত সালে রেলপথ স্থাপিত হয়েছিল, কে রেলপথ স্থাপন করেছেন, দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছেন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছেন। এই যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু আমরা আলোচনা করে নেব এই চ্যাপ্টারটার মধ্যে। এরপরে আমরা যে জিনিসটাকে দেখব সেটা হচ্ছে
ন্যাশনাল কংগ্রেসের উত্থানের পর্ব, যেটা 1885 সাল থেকে আমরা স্টার্ট হচ্ছে। তবে ভয় পাওয়ার কারণে ন্যাশনাল কংগ্রেসের সমস্ত সেশন পড়তে সত্যি একটু অসুবিধা হয়। তা আমি খুব গুরুত্বপূর্ণ যেখান থেকে খুব কোশ্চেন এসছে, বহুবার কোশ্চেন এসছে, আমরা আলোচনা করবো সেই সময়, তাতে কোনো অসুবিধা হবে না। তো সেকেন্ড টপিক হিসেবে আমরা ন্যাশনাল কংগ্রেসটাকে দেখবো, এবং লাস্ট টপিক হিসেবে আমরা যেটাকে দেখবো সেটা হচ্ছে কোর মুভমেন্ট বা ন্যাশনাল মুভমেন্টের কোর টপিক, যেটা হচ্ছে গান্ধীয়ানিরা 1915 সাল থেকে 1947 সাল পর্যন্ত। এখানে আমরা গান্ধীজির বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করব, তৎকালীন বেশ কিছু আন্দোলন নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে অসহযোগ আন্দোলন আমরা আলোচনা করব, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, গোলটেবিল বৈঠক, সাইমন কমিশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুধু কি এই তিনটে জিনিস পড়লেই আমাদের কি আধুনিক যুগ কমপ্লিট হবে? না, এর সঙ্গে সঙ্গে কিছু সাব পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, যেগুলো বিভিন্ন চার্টের আকারে বা বিভিন্ন গল্পের আকারে আমরা তোমার সামনে তুলে ধরবো। যেমন কিছু নিউজ পেপারে চার্ট থাকতে পারে, নিউজ পেপার সম্পর্কে আলোচনা করতে পারি আমরা, যেমন সেই সময় কিছু অর্গানাইজেশন, ট্রাইবাল, নন ট্রাইবাল অর্গানাইজেশন, যেমন সেই সময় কিছু পত্রিকা, এগুলোকে যদি আমরা আলাদা আলাদাভাবে চার্ট ওয়াইজ পড়তে পারি, তাহলে আমাদের কিন্তু ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে কোনো অসুবিধা হবে না। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে একদম সংক্ষেপে আমরা সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করে দিই। তাহলে প্রাচীন যুগের সিলেবাস বলতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের স্টোন এজ থেকে শুরু করে বা প্রস্তর যুগ থেকে শুরু করে একদম তোমার গুপ্ত যুগ পর্যন্ত পড়ছি। মধ্যযুগের সিলেবাস আমরা সুলতানি যুগ, মুঘল যুগ, মারাঠা, টিপু, এগুলোকে পড়ছি। এছাড়া আধুনিক যুগ বলতে 1757 থেকে 1947 সাল পর্যন্ত পড়ছি। এবার ডব্লিউবিসিএস এর কোশ্চেনে কত নম্বর করে আসে সেটা সম্পর্কে আমরা আলোচনা করি। জানি তোমরা জানো, তার সত্ত্বেও একটু আলোচনা করে দিই। ডব্লিউবিসিএস এর বিলি বা মেন্সে তুমি যখনই যাবে তখনই সেক্ষেত্রে কিন্তু হিস্ট্রির টপিকগুলোকে বা হিস্ট্রির সিলেবাসটাকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা যায়, কোশ্চেন করা হয়ে থাকে ভাগ করে। তার প্রথম পার্টটার নাম হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, সেকেন্ড পার্টটার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি আমরা কাকে বলছি? অর্থাৎ যার মধ্যে এনসিয়েন্ট এবং মিডিয়াবেল, আর প্রাচীন যুগ এবং মধ্যযুগ একসঙ্গে মার্চ করে কোশ্চেন আসছে, তো সেটাকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি বলছি। আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কাকে বলছি? এই আধুনিক যুগের ইতিহাসটাকে আমরা ন্যাশনাল মুভমেন্ট হিসাবে চিহ্নিত করছি। প্রিলিতে আমরা যদি হিস্ট্রির কোশ্চেন দেখি ডব্লিউবিসিএস এ, তাহলে দেখবো আমরা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 25 নম্বর কোশ্চেন আসে, অর্থাৎ 25টি কোশ্চেন 1 নম্বর করে, আর ন্যাশনাল মুভমেন্ট থেকে 25টি কোশ্চেন 1 নম্বর করে। অর্থাৎ টোটাল ডব্লিউবিসিএস প্রিলিতে ইতিহাসের উপরে আমরা 50টা কোশ্চেন পাচ্ছি। মেন্সে যদি যাই, তাহলে মেন্সে গিয়ে আমরা দেখবো ইতিহাসে কিন্তু এই দুটো ধারা থেকেই কোশ্চেন আসছে, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুটো পার্টে ভাগ করেই কোশ্চেন আসছে। তবে সেই ক্ষেত্রে কোশ্চেনটাও কিন্তু আমরা দেখতে পাবো 50টা কোশ্চেন আসছে ইন্টু 2, মানে 2 নম্বর করে, অর্থাৎ 100 নম্বরের কোশ্চেন আসছে। এই হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস এর সিলেবাস, ডব্লিউবিসিএস এর কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেন মার্কস। এই হচ্ছে আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। নেক্সট ক্লাস থেকে আমরা প্রত্যেকটা টপিক, অর্থাৎ ফার্স্ট টপিক আমরা যেটা স্টার্ট করব সেটাকে স্টোন এজ এবং সিন্ধু সভ্যতা আমরা একসঙ্গে পড়াবো, চেষ্টা করব পড়ানোর। ঠিক আছে, মন দিয়ে থাকো। তবে হ্যাঁ, পড়ার আগে বা ভিডিওটি দেখার আগে তোমরা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসো। আমি যে সমস্ত জায়গাগুলো সম্পর্কে আলোচনা করব বা যেগুলোকে বলবো কোশ্চেন আকারে আসতে পারে, তোমরা সেগুলো প্লিজ একটু নোট ডাউন করে নিও। এছাড়া এক্সট্রা নোট তোমাদের অ্যাডমিনিস্ট্রেটর যেটা আমি আগে বললাম তেমনভাবেই দেওয়া হয়ে থাকবে। তাহলে থাকো আমাদের সঙ্গে, আবার আমরা নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি শীঘ্রই দেখা করছি। ওকে, গুড বাই।